মজার কোনো অন্ত নেই। কারো কারো কাছে জীবনের সব বিরক্তির ফাঁকে মজাই হলো একমাত্র বেঁচে থাকার অবলম্বন। তাই মজা করার জন্য অনেকে অনেক কিছু করে। কেউ খাবার বানায়, কেউ বা খায়, আবার অনেকে আছে বাজার করেন অনেক মনে আনন্দ নিয়ে। কিন্তু কেউ কি ভেবেছেন যে একজনের মজা আরেকজনের কাছে সাজাও হতে পারে, হতে পারে মৃত্যুর কারণ বা ভয় বা বিভীষিকাময় কোনো সমাপ্তির উৎস। আজ এমনই এক গল্প শোনাবো যে গল্পে লুকানো আছে মজার আড়ালে থাকা সাজার কষ্ট। আইডিয়া, হঠাৎ ডিনারের প্ল্যান করি। ওয়ান ডিশ, তোরা সবাই আমাদের বাসায় আয়, তারপর ওদের আড্ডায় রেখে আমরা বের হলাম ঘন্টা দুয়েকের জন্য। কি বলিস? দ্যাটস এ গুড আইডিয়া। আমি অবশ্য আড্ডা দিতে গেলে বউ মাইন্ড করে না, বাট সবাই তো আর ছেলের মতো না। শোন, কেউ কারোর মতো না, আবার দরকারও নেই, তাই একটা রিচ প্ল্যান। ফোন রেখে আবার কম্পিউটারের দিকে চোখ ফেরালো রকি, কিন্তু আর মনোযোগ দিতে পারছে না এই গেমে। সে কত বছর আগে একবার গিয়েছিল এই উৎসবে, চারুকলার বকুলতলা। এর কয় বছরে ফিরেও দেখা হয়নি আর। কেন যে হয়নি সেটাই জানে না। ধ্যাত, এইসব আড্ডা ফাড্ডা আর ভালো লাগে না রকির। অফিস থেকে এসে এক কাপ চা খেয়ে গেম খেলতেই বেশি মজা এখন। এখন আবার বের হরে, কিছু কেনরে, কত ঝামেলা। আর মিথিলাও রাগ করতে পারে এখন যদি বাইরে যাওয়ার কথা বলে। কিন্তু বন্ধুরা এতদিন পরে আসবে, ইস কত দিন, অলমোস্ট 10 বছর না গেলে কেমন দেখায় না। রকি ভাবছে, না থাক, মিথিলাকে বলেই দি, দেখি তো কি রিয়াক্ট করে। যদি বেশি রাগ করে তাহলে রকি যাবে না বলে সিদ্ধান্ত নিয়ে নিল। বাকিটা উপরওয়ালার ইচ্ছা। কিন্তু মাঝে মাঝে আরো অনেকের ইচ্ছাই নিজের ইচ্ছাতে পরিণত হয়। সেটা হয়তো রকির অবচেতন মন জানতে চেয়েছিল, তাই তার জন্য অপেক্ষা করছিল ভয়ঙ্কর এক রাত। বেশ ভয়ঙ্কর। মিথিলা, মিথিলা, কি হলো? তুমি এই সময় ডাকছো কেন? এই সময় টাকা নিষেধ? নিষেধ হবে কেন? তুমি তো নেশার মতো গেমে মগ্ন থাকো। সুনামি হলেও টের পাওয়ার কথা না তোমার। গেমই খেলছিলাম আসলে। আচ্ছা শোনো, রাতে কি রান্না করছো? মাংস ভুনা, ডাল চচ্চড়ি, শুটকি, চিংড়ি আর শিম ভর্তা। আচ্ছা, এই মাংসটা কি একটু বেশি বেশি করে করেছো? একটু বেশি করেছি, কালকে তো নববর্ষ, তাই ভাবলাম একটু একেবারে বেশি করেই রান্না করে ফেলি। কেন বলো তো, কি হয়েছে? কেউ আসবে? ওয়েল, আসবে না, আমরা যাব। কোথায়? আর বলো না, তপন ফিরেছে বিদেশ থেকে। মিলু, নয়ন, সুজন আর মানিক আজকে হুট করে একটা ওয়ান ডিশ পার্টি করতে যাচ্ছে সুজনের বাসায়। আমি অবশ্য বলেছি তুমি না পারলে আমি যাবো না। সে কি বলছো কি তুমি? বিয়ের পর এই প্রথম তুমি চৈত্র সংক্রান্তিতে কোথাও যাওয়ার কথা বলছো, আর আমি না করব? চলো চলো, মাংস অনেক আছে, দরকার হলে কাল আরেকবার রান্না করব। আর এমনি তো কখনো ওই ভাবিদের সাথে আমার মন খুলে একটু আড্ডাও দেওয়া হয়নি। ওকে, শিওর। অবশ্যই। আচ্ছা বলো তো, আমরা কখনো পয়লা বৈশাখে বের হয়েছি? কখনো না। তোমার খালি ঘুম পায় ওই দিন। আসলে এমন কিছু না। আচ্ছা ঠিক আছে, তুমি তৈরি হয়ে নাও, আমিও রেডি হয়ে নিচ্ছি। হচ্ছে ঘন্টাখানেক? ঘন্টাখানেক, নট মোর দ্যান দ্যাট। আচ্ছা ঠিক আছে। মিথিলার জীবনে আজকে অন্যরকম একটা দিন। রকির সাথে ওর বিয়ে হয় 4 বছর আগে, জানুয়ারি মাসে।
একবারও রকি কখনোই চৈত্র সংক্রান্তি বা পহেলা বৈশাখে বের হওয়ার কথা একবারও বলেনি। সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেয়াই রকির একমাত্র কাজ। এই প্রথম নিজে থেকে বাইরে যাওয়ার কথা বলল রকি। মিথিলার মনটা বেশ ভালো হয়ে গেল। এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি। ওর কত ইচ্ছা ছিল বিয়ের পর সেজে গুজে বৈশাখে বেড়াবে, প্রজাপতির মতো রং জড়িয়ে বসে থাকবে বকুলতলায়। আর তার কিনা বিয়ে হলো রকির মতো বেরসিক এক মানুষের সাথে। ছুটির দিনে হাত পা ছড়িয়ে ঘুমায়, সব কিছুতেই আলসেমি, একগুয়েমি। মনে মনে রকির বন্ধুদের 1000 বার ধন্যবাদ দিয়ে দিল মিথিলা। এবার তৈরি হতে হয়। মাংস যা রান্না করা আছে তাতে অনায়াসে 12 জনের হওয়ার মতো, আর নিশ্চয়ই আরো অনেক আইটেম থাকবে। অতএব নো টেনশন। মুচকি হেসে আলমারি থেকে 4 বছর আগে কেনা লাল পাড় সাদা শাড়িটা বের করলো। বন্ধুদের আড্ডায় সুন্দর করে তো সাজা যায়। মিথিলা আসলে অনেক খুশি আজকের আয়োজনে। অন্য কোনো দিন হলে হয়তো একটু রাগ করতো এমন দ্রুত সিদ্ধান্তে, কিন্তু আজও কিছুই মনে করছে না। অন্তত রকি ওকে নিয়ে বের তো হচ্ছে। মিথিলা শাড়ি পরার শেষে লাল রঙের একটা ছোট্ট টিপও দিল কপালে। শেলি, শুনছো? হ্যাঁ শুনছি তো, বলো। আজ যদি শর্ট নোটিসে একটা আড্ডা হয় মাইন্ড করবে? কি ব্যাপার বলো তো, কে আসবে? যা, তোমার কাছে কিছুই লুকাতে পারি না আমি। লুকিয়ে লাভ কি বলো, ধরা তো পড়তেই হবে। ঠিক তাই। এখন বলো কি হয়েছে। আমাদের বন্ধু তপন 9 বছর পর দেশে ফিরেছে। আমাদের বাসায় ছোট্ট একটা গেট টুগেদার করতে চাই। কবে করতে চাও? মানে আজকে। তোমার মাথা খারাপ? আজকে? অসম্ভব। আমি তেমন কিছুই রান্না করিনি। সে বহুদিন আগে কেনা একটা ইলিশ রান্না করেছি শুধু। তুমি তো আবার এই সিজনে ইলিশ কেন না? এই সিজনে ইলিশ না, জাটকা পাওয়া যায়। আর বাই দ্য ওয়ে, জাটকা খাওয়া অনুচিত। আচ্ছা আচ্ছা, এখন কি আমরা ইলিশ নিয়ে আলাপ করবো নাকি আড্ডা নিয়ে? শোনো, আড্ডা নিয়ে চিন্তা নেই। 1 ডিশ পার্টি হচ্ছে। একটু আগে রকি ফোন করে জানালো ও মাংস আনছে। সুজন আর শায়লা আনবে সর্ষে। তোমার তো ইলিশ করাই আছে। আচ্ছা আচ্ছা, আমি ভাত, আলু ভর্তা আর শিম ভর্তা করছি। এত অল্প সময় আর কিছু সম্ভব না। নো চিন্তা, আমার মনে হয় এনাফ। তুমি খালি তৈরি হয় না। তা ঠিক আছে। তবে বলো তো, এত বছরে আমি কখনো শুনিনি তোমরা এভাবে দল বেঁধে আড্ডা দিচ্ছ। বিশেষ করে রকি তো কখনোই আসে না তোমাদের আড্ডায়। এবার কি মনে করে? শোনো, ব্যাটে বলে মিলে না, আজ মিলে গেল। আচ্ছা ভালো কথা, বাচ্চারা কি করে? এখন খেলছে, সবার সাথে খেয়ে শুয়ে পড়বে, নো প্রবলেম। ওকে, তুমি তাহলে রেডি হয়ে নাও। 9টা নাগাদ সবাই আসবে। ও, ততক্ষণে সব হয়ে যাবে। শেলি কোমর বেঁধে রান্নাঘরে লেগে গেল আলু ভর্তা আর শিম ভর্তা করতে। আর আরেকদিকে মানিক একটু একটু করে ঘর গোছাতে শুরু করলো। রকিদের বাসাতে বেশ আয়োজন নিয়ে তৈরি হলো মিথিলা। রকির কেন যেন ভালো লাগছে না। বারবারই মনে হচ্ছে আজ না বের হলেই ভালো হতো, কিন্তু মিথিলাকে বলে ফেলেছে, এখন আর উপায় নেই। এমনিতে মেয়েটাকে নিয়ে রকি কোথাও যায় না। মিথিলা মনে করে রকি হলো বেরসিক, কিন্তু রকি জানে তার মাঝে একটা ভয় কাজ করে, যে কারণে রকি কখনোই বাসা থেকে বের হয় না মিথিলাকে নিয়ে। কোন রকমে একটা লাল পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়ালো রকি। কত বছর পর পহেলা বৈশাখের আগের রাতে বের হচ্ছে সে। কত বছর পর যেন এই পাঞ্জাবিটা পরল। আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখছে রকি। 10 বছর আগের আর এখনকার রকির মাঝে শুধু স্বাস্থ্যটাই বদলে গেছে, বাকি তো সবই আগের মতন। রকি মাত্র আয়না থেকে চোখ সরালো, আর তখনই তার মনে হলো কিছু একটা। রকি আবার ঘুরে দেখল, না কিছু না তো।
এবার ড্রয়ার থেকে চাবির রিংটা নিয়ে ঘর থেকে বের হয়ে এলো, কিন্তু লক্ষ্য করলো না সে আয়নায় তার পেছনেই ছিল আরেকটা লম্বা ছায়া। রকি যখন বের হলো তখন তার সাথে হলো নিজের ছায়া আর অন্য এক রহস্যময় ছায়ার সঙ্গী। সেটা রকিও দেখল না মিথিলাও। সিট বেল্ট বাঁধো মিথিলা। শাড়ির ভাঁজ নষ্ট হয়ে যাবে তো। হোয়াট এভার, প্লিজ সিট বেল্ট বাঁধো। আজকে রাস্তায় এমনিতে অনেক জ্যাম, হঠাৎ ব্রেক করতে হতে পারে, রিস্ক নিয়ে কি লাভ। অল রাইট, আর প্লিজ তুমি দরজা লক করো। আচ্ছা, কেমন লাগছে তা তো বললাম না। তোমাকে সবসময় সুন্দর লাগে, বলা হয় না এই আর কি। সব সময় বলার দরকারও নাই, কিন্তু মাঝে মাঝে অকেশনালি তো বলতে পারো, ভালো লাগে। এটা কি ছিল, অভিমান না অভিযোগ? কোনোটাই না, তোমার স্বভাবে আমি অভ্যস্ত। তুমি যে নিজের চারপাশে ব্যারিয়ার তৈরি করে রাখো তা আমি বেশ বুঝি। আচ্ছা, ব্যাপারটা কিন্তু আসলে তা না। দেখো, আমি যে বুঝি না তা না, আমি সবই বুঝি, কিন্তু ঘ্যান ঘ্যান করতে আমার ভালো লাগে না। আর তুমি বলো তো, তোমার জীবনের সব কথা কি তুমি আমাকে বলেছো? এই যে তোমার অবর্ণনীয় আলসেমি, নিষ্পৃহতা, এটা যে অকারণে না সেটা আমি ঠিকই বুঝি, কিন্তু আমি চাই তুমি নিজে থেকে আমাকে বলো তোমার সব কথা। দেখো, তুমি ওভার এস্টিমেট করছো, তেমন কিছুই না, ট্রাস্ট মি। ঠিক আছে, তুমি যদি মনে করো কিছু না তাহলে কিছুই না। শোনো আরেকটা কথা, রকি সামনে। দুজনের কারোই মুখের কথা শেষ হল না। রকির গাড়ির ঠিক সামনে চলে এসেছে কেউ একজন, আর একটু হলে চাপা পড়তো এমন অবস্থা। লোকটা একজন ফেরিওয়ালা, তার হাতে রং বেরঙা ভুভুজেলা। রকি চমকে উঠল, এই ভুভুজেলা বিক্রেতাকে তার সামনে আসতে হলো। হঠাৎ চেহারা সাদা হয়ে গেল রকি। মিথিলা হাত নেড়ে বিক্রেতাকে সরতে বলছে, কিন্তু বিক্রেতা ঘুরে রকির দিকে আসছে। জানালার কাছে এসে জানালায় টোকা দিল। কি ভুবুজেলা নেবেন স্যার? রকি অনিচ্ছে সত্ত্বেও তাকায় লোকটার দিকে, তাকিয়ে তার আত্মা শুকিয়ে গেল। এ কি, লোকটার চেহারা স্বাভাবিক না, পোড়া দগ্ধ একটা লাশ যেন ওই বিক্রেতার মুখ। রকি অ্যাক্সিলেটরে চাপ দিল, এক টানে সিগন্যাল ভেঙে এগিয়ে গেল সামনে। মুখটা ধুক ধুক করছে। না, আজকে ওর বের হওয়া উচিত হয়নি, একদম না। কি হলো, এভাবে সিগন্যাল ধরলে কেন? কারা, কি হয়েছে? কি দেখে ভয় পেলে? ভয় পাইনি, মানে এই ধরনের বিক্রেতারা হাইজ্যাকার হয় আজকাল। কি যে বলো, দেখো তোর হাতে ভুজেলা ছিল, আমি তো একটা খেতে চেয়েছিলাম। তুমি কি একটা বাচ্চা? এত রিয়াক্ট কেন করছো? আশ্চর্য। দেখো
এখন সরি, এই গাড়ির সামনে হুট করে চলে আসতে আমি একটু ভরকে গিয়েছিলাম আর কি। তুমি রীতিমতো ভয় পেয়েছো না রকি। না, একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে, এখন তো একটু স্পিড কমাও। মনে আছে তো উত্তরাতে যাওয়ার পথে বনানী থেকে সুজন ভাই আর শায়লা ভাবিকেও নিতে হবে, ওনাদের ড্রাইভার ছুটিতে। হ্যাঁ মনে আছে, সামনে ডানে ঢুকছি। তুমি একটু সাবধানে গাড়ি চালাও প্লিজ, আজকে এমনিতেই রাস্তায় অনেক ভিড়। শিওর, থ্যাঙ্কস মিথিলা। রকির ভয়টা মিথিলা বুঝতে পারলেও কারণটা ঠিক ধরতে পারল না। কি যে হয় রকির মাঝে মাঝে কে জানে। ভাবতে ভাবতে সুজনদের বাসার সামনে চলে আসে। ততক্ষণে শায়লাকে ফোন করে ফেলেছে মিথিলা, নামবে একটু পরেই। গাড়িতে অপেক্ষা করছে রকি আর মিথিলা। 5 মিনিটের মাথায় নামলো সুজন আর শায়লা। সাদা পাঞ্জাবি থেকে সুজনকে লাগছে বেশ ভালো। লম্বা চওড়া সুজনের পাশে শায়লাও বেশ সুন্দরী। সাদা রঙের শাড়ি আর সবুজ রঙের ব্লাউজে চমৎকার দেখাচ্ছে শায়লাকে। 1 মিনিটের জন্য রকি ভুলে গেল ভুতুরে ফেরিওয়ালার কথা। কতদিন পর বন্ধুর সাথে দেখা। আসলে বন্ধুত্বে কোনো ফাটল ধরে না কখনো, কিন্তু মাঝে মাঝে এমন অনেক ঘটনা ঘটে যে কারণে বন্ধুরা দূরে সরে যায়। আর যদি হয় তা কোনো দুর্ঘটনা, তাহলে যোগাযোগই থাকে না। যেমনটি হয়েছিল তাদের সাথে, রকি, সুজন, মানিক, মিলু, নয়ন আর তপনের মাঝে। সুজনের গাড়ির কাছাকাছি আসতেই সামনে চলে এলো বড় একটা ভিড়। ছেলে মেয়েরা ভুভুজেলা বাজাচ্ছে আর হই হুল্লোড় করছে। রকির চোখ ওইদিকে পড়তে থমকে গেল। ভিড়ের মাঝে একজন না, 2 জন দগ্ধ মানুষ, সারা গা দিয়ে রক্ত পড়ছে, সাদা পাঞ্জাবিটা লাল হয়ে গেছে। ওরা ভুভুজেলা নিয়ে এগিয়ে আসছে। রকি সিটের সাথে একদম সেটে গেল। ভয়ে ওর গলা দিয়ে কোনো আওয়াজও আসছে না। পাশে মিথিলা, কিন্তু মিথিলাকে কিছুই দেখতে পাচ্ছে না। রকি ভয়ে ভয়ে তাকিয়ে আছে ওদের দিকে। ওরা আসছে, আজ রকির কাছে ওরা আসবেই। রকি চল, আমরা উঠে বসে আছি তো। কি রে? সুজনের ডাকে ঘোর ভাঙল রকির। সুজনের ডাকে গায়েব হয়ে গেল জিন্দা লাশগুলো। রকি শ্বাস নিল লম্বা একটা, তারপর গাড়ি স্টার্ট করলো। কয়জন একসাথে থাকবি, এমনকি ট্রিপেও। কলেজ ওদের নামই হয়ে গেল বেনজিন, মানে ষড়ভুজ। ওদের দূর থেকে দেখলেই সবাই বলতো, এই যে বেনজিন আসছে। মাঠে পরীক্ষায় ভালো ছিল বলে বেশ হামবড়া ভাবেই চলতো তারা। বিশেষ করে যখন বিশ্ববিদ্যালয়ে একসাথে ভর্তি হলো, তখন যেন তাদের পাখায় আরো ঝোড়ো হাওয়া এসে লাগলো। সিনিয়ররা বরং ওদের এড়িয়ে চলত। পাশ দিয়ে যেই যেত তাকেই দুষ্টুমির শিকার বানাতো এই 6 জন। তারপর একদিন ছোট্ট একটা ঘটনায় বদলে গেল সব। আর যা পড়ে তাই মানায়। কলেজে থাকতে অলরাউন্ডার ছিল ক্রিকেটের, কিন্তু দোষ একটাই ছিল, মেয়েদের দেখলে বেশি দুষ্টুমি করত। এই জন্য কলেজের স্যাররাও পানিশমেন্ট দিত।
রকির বাবা মা অনেক বকা দিয়েছে, কিন্তু অতি অহংকারে একটু বকাটাপনা সবসময় ছিল ওর। সেই ছেলে কিনা 10 বছর ধরে শুধু অফিস বাসা করে আসছে, একটা ঠাট্টাও করে না সে। এমনকি কোন রিউনিয়নেও যায় না। একটা বাজে ঘটনা মানুষকে কতটা বদলে দিতে পারে, রকি তারই প্রমাণ। তপন একদম আগের মতোই আছে। বুঝতে পেরে ওকে চট করে থামিয়ে দিল নয়ন। এই বয়সেও তপন যে মেয়েদের নিয়ে মশকরা করে ভাবতে অবাক হয়ে গেল মানিকও। রকি শুধু ভাবলেশীল, যেন ও জানতো এমন একটা কিছু হবে। ওদিকে শেলি, মিথিলা সবাই মিলে খাবার সাজিয়ে ফেলল। অল্প সময় বেশ ভালোই আয়োজন করে ফেলেছে তারা। সুজন নিজেই চিংড়ির তরকারি করেছে, সেই প্রশংসায় সবাই পঞ্চমুখ। খাওয়া দাওয়া শেষে এবার বের হওয়ার পালা। ঠিক হলো 12টা বাজলে মানিকের গাড়ি করে সব ভাবিদের বাসায় পৌঁছে দেওয়া হবে। এর মাঝে মিথিলা আর সুমনা থেকে যাবে মানিকের বাসায়। তারপর একেবারে সকালে ফিরবে তারা। আর এখন ওরা 6 জন যাবে শাহবাগে। যেই ভাবা সেই কাজ। ওরা বেশ আয়োজন করেই বের হলো। সবার গায়ে পাঞ্জাবি, গাড়ি চালাচ্ছে মানিক, পাশে রকি, পেছনে নীলু, তপন, সুজন আর নয়ন চাপাচাপি করে বসল। না, রকির মুখ দিয়ে শুধু বের হলো ভুভুজেলা। এবার ধুম করে ওদের সামনে পড়ল একটা সাদা মূর্তি। অর্ধ গলিত পোড়া একটা মুখ দেখা যাচ্ছে। গাড়ির বনেটের উপর বসে কুৎসিত ভাবে হেসে চলছে লাশটা। মানিক জোরে চিৎকার দিল, বাঁচাও! রকি ভীষণ ভয় পেয়ে গেল, কিন্তু তারপরে সে গাড়ির স্টিয়ারিং ধরে ফেলল। মানিক কন্ট্রোল হারিয়ে ফেলেছে ততক্ষণে। আর ওদিকে পেছনে জানালায় ধাপ ধুপ বাড়ি মারছে আরেকটি হাত। সাদা শাড়ি। হিস হিস করে তপনের মুখের কাছে কান এনে বলল, কি রে, ভুভুজেলা বাজাবি না? রকি, রকি বাইরে উঠ! রকি, রকি মেইন রোড! রকি! রকি কোনো মতে মানিকের হাত ধরে চালিয়ে মেইন রাস্তায় উঠে গেল। হঠাৎ করে সামনের দৃশ্যটা মিলিয়ে গেল। সবাই হাঁপ ছেড়ে বাঁচল। মানিকের সঙ্গীত ফিরে এলো। ওরা থামলো একটা চায়ের দোকানে। এই জন্যে আমি কোন উৎসবে বের হই না, বুঝলে এবার? কিন্তু মানে কি? মানে কি কিন্তু? ওই ঘটনা কখনোই আমাদের কিছু ছাড়বে না। আর এই তপনটা হলো সব নষ্টের গোড়া। গলার ছাড় রকি, আমি একা ছিলাম না, তোরা সবাই ছিলি। নয়নের বাবা আমাদের ছাড়িয়ে আনে, আর এখন দোষ শুধু আমার। এই ভুভুজেলাই সব নষ্টের মূল। আমি আর কোথাও যাচ্ছি না, আমি এখন বাসায় যাব। শোন, মাথা ঠান্ডা কর, আমরা এখন মেইন রাস্তায়, এখানে কোনোই ভয় নেই। আছে, ওরা এখানেও আসতে পারে। আমাদের অন্য কিছু ভাবতে হবে। অন্য কিছু? আচ্ছা, আমরা ওই জায়গাতে যাই যেখানে ঘটনা ঘটেছিল। চল। আমি যাব না। একই ইতিহাস বারবার রিপিটেড হোক, এটা আমি চাই না। ট্রাস্ট মি দোস্ত, প্রায়শ্চিত্ত করার অপশন নিশ্চয়ই আছে। চল চল, আমরা সবাই আছি। বাঁচলে একসাথে বাঁচবো, মরলেও একসাথে, কিন্তু এভাবে ধুকে ধুকে মরতে চাই না। চল রকি, তপন তুইও। গাড়ি চলছে। ভেতরে সবাই থম মেরে বসে আছে। চোখের সামনে একে একে ভেসে উঠছে 10 বছর আগের সেই দৃশ্য। তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওরা, রক্ত গরম, যাই দেখে তাতেই মাস্তি খুঁজে। আর সে সময় হঠাৎ করে মার্কেটে এলো ভুভুজেলা নামের এক লম্বা বাঁশি। বাঁশি বললে ভুলই হবে, কারণ এমন কর্কশ আওয়াজ খুব কম বাদ্যযন্ত্রেরই হয়। 6 জনে ভুভুজেলা নিয়ে ক্লাস দাপিয়ে বেড়ায়
আর যাকে তাকে বিরক্ত করে, মেয়েদের উত্ত্যক্ত করে। আর সে সময় পহেলা বৈশাখে ঘটল ঘটনা। শাহবাগ ছাড়িয়ে কিছু দূর আসতেই রকির চোখে পড়ল অপূর্ব সুন্দরী এক মেয়ের দিকে। মেয়েটি ফার্স্ট ইয়ারে পড়ে, নামও জানে না। বারান্দায় দেখতো ক্লাসে আসা যাওয়ার সময়। সাথে ছেলেটিকে চেনে, নাম ইমন, ওদেরই ব্যাচমেট। মেয়েটার সাথে হাতে হাত রেখে চলছে। তপনের যে কি হলো কে জানে, শব্দ করতে লাগলো বুবুজেলা দিয়ে, আর ভিড় ঠেলে ক্রমশ এগিয়ে যেতে লাগলো ওদের কাছে, আর একটু কাছে। তপনের ঠিক পাশেই আছে রকি, সুজন, মিলু আর মানিক। এবার ঠিক কানের কাছে নিয়ে মেয়েটাকে বিরক্ত করতে লাগলো। তখন প্লিজ এসব করিস না, যা বেটা। এই বলে ধাক্কা দিল ইমনকে, আর ইমন গিয়ে পড়লো আরেকটা জটলার উপর। আর ঠিক তখন মেয়েটা এসে তপনকে মারলো এক চড়। এবার রকি এসে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, আর মেয়েটা গিয়ে পড়লো আরেক দিকে। সেখানে ছিল আরো কয়েকটা ছেলে। ওরা খপ করে মেয়েটাকে জাপটে ধরলো। মিনু বাঁচানোর জন্য ওদিকে যেতে চাইলো, কিন্তু তপন দিল না। এই কিন্তু বলো তো, যা তাই করবো না, আমাদের কি? Virtual presents Kuasha. 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 চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশার সাথে আছে শারমিন, এবং শুনছি আজকের অদ্ভুত এক কাহিনী। আজ এই কাহিনী আমাদের অনেক কিছু মনে করিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমরা শুরুতেই দেখেছি যে একদল বন্ধু তাদের 10 বছর পরে তারা একসঙ্গে সবাই একত্রিত হচ্ছে একটি আড্ডা, এবং সেই আড্ডাটি চৈত্র সংক্রান্তির রাতে। এবং শুরুতে দেখেছি একটা কাপল, মানে সেই বন্ধুদের মধ্যে এক কাপল আর একটা কাপলকে উঠিয়ে নিয়ে আরেক বাড়িতে যাবার আগে রাস্তায় একটা ঘটনা ঘটলো। এক ভুভুজেলা বিক্রি করছিল এক ফেরিওয়ালা, সেই ফেরিওয়ালার তাদের গাড়ির সামনে এসে পড়ে, এবং সেটা আমরা শুনেছি। কিন্তু তারপরে দেখেছি তারা যখন সবাই একসঙ্গে বের হলো, শুরুর থেকে মনে হচ্ছিল কিছু একটা আছে, কিছু একটা হবে। এবং আমরা যে ঘটনাটা দেখলাম যে 10 বছর আগে তারা যখন ইউনিভার্সিটিতে পড়তো একসঙ্গে, তখনই এই পয়লা বৈশাখের দিন কিছু একটা ঘটনা ঘটেছিল। যে ঘটনাটা কি ঘটেছিল যেটা কিন্তু আমরা এখনো জানি না, পুরোপুরি জানি না। আমরা আংশিক জানতে পেরেছি, আমরা একটু আগে শুনলাম সেই ঘটনাটি, যে তাদেরই সঙ্গে ফার্স্ট ইয়ারে পড়া একটি মেয়ে, এবং তাদেরই বন্ধু ছিল ব্যাচমেট ইমন, তার বান্ধবী। তাকে নিয়ে একটি জঘন্য ঘটনা ঘটে যায়। তারা ঠাট্টা ফাজলামি করতে করতে একটা পর্যায়ে মেয়েটাকে ভিড়ের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আসে একদল নরপশুর কাছে। তারপরে কি হয়েছিল সেটা আমরা জানি, সেটা জানবো আমরা পরের পর্বে। ছোট্ট একটা বিরতি নিয়ে, অর্থাৎ রাত 1টার বিরতির পর সরাসরি চলে যাব পরের পর্বে। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, সাথে আছে আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 99.2। আমাকে লিখবার ঠিকানা হচ্ছে যে কোনো মোবাইল থেকে 2221। Virtual presents Kuasha. 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 99.2 Virtual presents Kuasha. 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 মেয়েটাকে ওই ছেলেদের ভিড়ে ফেলে ওরা চলে এলো। রকি শুধু একবার পেছনে তাকিয়ে দেখলো যে মেয়েটা রাস্তায় পড়ে গেল, আর মেয়েটার গায়ের ওড়নাটা কেউ একজন ছুঁড়ে আরেক দিকে ফেলে দিল, আর ওইদিকে ইমন চিৎকার করছে, আর সবাই ওকে মারছে। কিন্তু মেয়েটার কাছে যেতে দিচ্ছে না। আর রকি তখন বুবুজেলা বাজাতে বাজাতে ফিরে এলো নিজেদের বাসায়। আর পরদিন
হয়েছে? তোরা কালকে কি করছিলি? শাহবাগে চল, ইমো তোদের ডাকছে, খুব কাঁদছে। ফালতু সিনেমা সব। না দোস্ত চল। আমার কাজ আছে, আমি গেলাম বাসায়। তপন তপন আচ্ছা বুঝাক, রকি তুই চল। ওরা 5 জন দৌড়াতে দৌড়াতে সেই জায়গাটায় আসে যেখানে গতকাল মেয়েটা পড়েছিল। ওখানে ইমন দাঁড়ানো, ওর চোখ লাল, হাতে একটা পানির বোতল। ইমন, এইসব কি ধরনের ফাইজলামি? ফাইজলামি না, দেখ তোরা কালকে তোদের জন্য কি হয়েছে জানিস? জানিস তোরা? আরে কি এমন হয়েছে? ভিড়ে ধাক্কায় পড়ে গেছে ব্যাস। না, ও রেপ্ট হয়েছে এই ভিড়ে, আমার চোখের সামনে। আমি কিছুই করতে পারিনি। তোরা ওকে ফেলে দিয়ে চলে গেলি, আর সেই সুযোগে জানোয়াররা। দেখ ইমন, মাথা ঠান্ডা কর। না, দেখ তোদের জীবন আমি দুঃস্বপ্নের করে দেব। দেখ দেখ তোদের জীবন আমি দুঃস্বপ্নের করে দেব। না ইমন, না, দেখ। ইমনের হাতের বোতলে ছিল কেরোসিন। চোখের নিমেষে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিল ইমন। ওরা হতভম্ব হয়ে দেখলো এত জ্যান্ত মানুষের পুড়ে যাওয়া। একটু বুঝতে পেরে নয়ন পানি আনতে দৌড় দিল, আর ঠিক তখনই ঘটলো আরেক ঘটনা। ওই মেয়েটা কোথা থেকে যেন দৌড়ে এলো, পলক ফেলবার আগে জড়িয়ে ধরলো ইমনকে। দুটো মানুষ চোখের সামনে পড়ছে, রকি বোকার মতো তাকিয়ে দেখছে, আর ওর হাতে এখনো সেই বুবুজেলা। পরদিন পুলিশ ওদের জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যায়। কিন্তু নয়নের প্রভাবশালী বাবা আর প্রমাণের অভাবে ওদের ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে রকি আর স্বাভাবিক হতে পারেনি কোনোদিন, ছুঁয়েও দেখেনি ওই বুবুজেলাকে। এসে গেছি, এখানে ওরা নিজেকে পুড়িয়েছে। দাঁড়া, আসছি। কই যাস? কিছু ফুল নিয়ে আসি। চল সবাই যাই। তোদের এসব আদিক্ষেতা কিন্তু অসাধারণ। কেউ মজা করার জন্য ভয় দেখালো, আর তোরা কোন 10 বছরের পুরনো ঘটনা নিয়ে বসে থাকবি। শোন, পাপ কখনো পিছু ছাড়ে না। ওই দিন অবশ্যই আমরা দোষ করেছি। কি দোষ করেছি? আমাদের অন্তত ওদের বাঁচানো উচিত ছিল। ওভাবে চলে না আসলে। মালিক ঠিকই বলছে, আমরা ওদের বাঁচালে ওরা এভাবে অপদস্থ হতো না। কিন্তু আমরা বাঁচালাম না, বিপদে ফেলে চলে গেলাম। মেয়েটার নাম আমরা জানতাম না। হ্যাঁ রে, ফুল আনলি? হ্যাঁ চল, ওখানে রাখি। তাও যদি ওরা আমাদের ক্ষমা করে। ক্ষমা? ওরা ফুল রাখার পরপরই তপনের চিৎকারে হঠাৎ তাকিয়ে দেখল কোথা থেকে একটা বাস এসে ধাক্কা দিল তপনকে। তপন পড়ে গেল, আর অতর্কিতে আরেকটা গাড়ি চলে গেল তপনের 2 হাতের উপর দিয়ে। ওরা ফুল রেখে দৌড়ে আসতে লাগলো তপনের দিকে। তখন দেখলো রাস্তার উপরে সেই পোড়া 2 জীবন্ত লাশ। লাশগুলো ধীরে ধীরে 10 বছর পুরনো চেহারা ফিরে পেল। রকির দিকে তাকিয়ে এমন হাসলো যেন। তারপর দুজন হাওয়ায় মিলিয়ে গেল। মানিক রকির দিকে তাকিয়ে শুধু বলল, আজ আর ভুল করবো না। তপনকে ফেলে যাব না। চলো ওকে হাসপাতালে নিয়ে যাই। ওর মজার সাজা পেয়েছে। হ্যাঁ আমি জানি। হ্যাঁ হ্যাঁ চল। দেখলি, পাপ কখনো চাপা থাকে না দোস্ত। চল।
রাস্তার ধারে ফুলগুলো রইল। ওরা ধরাধরি করে তপনকে নিয়ে রওনা দিল হাসপাতাল।